আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে রসায়ন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা রসায়ন এবং শক্তি অষ্টম অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম। তো আজকেও এই অধ্যায়ের একটি ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো হচ্ছে এর মধ্যে আজকে হচ্ছে এই অধ্যায় সম্পর্কিত সম্ভবত তৃতীয় ক্লাস। তো আজকের ক্লাসে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে তড়িতের সাহায্যে আমরা যে রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ বিদ্যুতের সাহায্যে যে রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে সেই রাসায়নিক বিক্রিয়াগুলো যখন আমরা একটু বিস্তারিতভাবে পড়তে যাব আমরা কতগুলো শব্দ শুনব, কতগুলো নতুন শব্দের সাথে আমাদের পরিচিত হতে হবে, যে শব্দগুলো আমাকে এই তড়িতের সাহায্যে যে রাসায়নিক বিক্রিয়াগুলো আমি পড়ব এই পড়তে গিয়ে এই শব্দগুলো আমাকে প্রতিনিয়তই ব্যবহার করতে হবে। তাহলে যেই শব্দগুলো আমাকে প্রতিনিয়ত ব্যবহার করতে হবে, লিখতে হবে, পড়তে হবে, মুখস্থ করতে হবে, এই শব্দগুলো আসলে কি এটা সম্পর্কে আসলে জেনে নেওয়াটা ভালো। তাহলে আমার পরের যেই বিস্তারিত পড়াগুলো আছে সেগুলো আমাদের পড়তে সুবিধা হবে। তড়িৎ রাসায়নিক কোষ অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল কাকে বলা হয়? এটা যদি বলা হয়, আমরা যদি সংজ্ঞা আকারে বলি তাহলে বইয়ে দেখবে যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে অথবা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলছি? তাকেই বলছি যখন আমি কোনো একটা বিক্রিয়ার মাধ্যমে যে রাসায়নিক শক্তি তৈরি হচ্ছে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেটা থেকে যখন আমি বিদ্যুৎ শক্তি পাচ্ছি, এবং অবশ্যই এখানে আমাকে বিদ্যুতের ব্যবহার করতে হচ্ছে। বিদ্যুতের ব্যবহার অর্থাৎ তড়িতের ব্যবহারের ফলেই রাসায়নিক বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। আবার উল্টাভাবে বলা যেতে পারে যে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হচ্ছে। তাহলে এই দুইটা জিনিসকে মাথায় রেখে আমার হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে আমরা জানলাম, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করা অথবা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো, এই হলো আমার তড়িৎ রাসায়নিক কোষ। তো তড়িৎ রাসায়নিক কোষের প্রকারভেদ যদি বলি, তড়িৎ রাসায়নিক কোষের প্রকারভেদ হচ্ছে দুইটি, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, আরেকটা হচ্ছে গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ কাকে বলে? তড়িৎ বিশ্লেষ্য কোষ তাকেই বলবো যে কোষে বাইরের কোনো বিদ্যুৎ উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, সেই কোষকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তাহলে বাইরের কোনো বিদ্যুৎ উৎস বলতে আমি সাধারণত এখানে ব্যাটারি ইউজ করতে পারি। ব্যাটারির মাধ্যমে যে বিদ্যুৎ প্রবাহটা তৈরি হবে এর ফলে এই বিদ্যুৎ প্রবাহের ফলে আমি যে কোষটা বা একটা পাত্র নিব, আমরা তড়িৎ বিশ্লেষণ পাত্র বলা হয় সেটাকে, এই পাত্রে যে বিক্রিয়াটা ঘটানো হয় সেই কোষকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তাহলে গ্যালভানিক সেল কাকে বলছে? যে কোষে রাসায়নিক পদার্থসমূহ বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি তৈরি করছে তাকে বলা হচ্ছে গ্যালভানিক সেল। অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষের যে সংজ্ঞা দিলাম সেই সংজ্ঞাতে কিন্তু দুটা কথা বলেছি। এক হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হচ্ছে বিদ্যুৎ সরবরাহ করে, আবার বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া থেকে বিদ্যুৎ পাচ্ছে। এই দুইটা কথা কি আমরা দুইটা প্রকারভেদে নিয়ে এসেছি, তড়িৎ বিশ্লেষ্য কোষ, গ্যালভানিক কোষ। তো বিশ্লেষ্য করে বাইরের বিদ্যুৎ উৎস থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়ে আমার পাত্রে যে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য যে সরঞ্জামাদি নেওয়া হয়েছে বা রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য যে রাসায়নিক পদার্থগুলো নেওয়া হচ্ছে তাদের মধ্যে যে বিক্রিয়াটা ঘটে বাইরের বিদ্যুৎ উৎসের তড়িৎ প্রবাহের কারণে সেটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর গ্যালভানিক কোষে সাধারণত বাইরের কোনো বিদ্যুৎ উৎস লাগবে না, যে কোষে রাসায়নিক পদার্থসমূহ বিক্রিয়া করে বিদ্যুৎ উৎপন্ন করছে, অর্থাৎ বাইরের কোনো বিদ্যুৎ উৎসের দরকার হচ্ছে না, রাসায়নিক বিক্রিয়া থেকে বিদ্যুৎ শক্তি তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে গ্যালভানিক কোষ। আরও দুটি শব্দ আমাদের জানতে হয়, তোমরা বইয়ে খেয়াল করবে, বিদ্যুৎ পরিবাহী বা কন্ডাক্টর, আর একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী বা ইলেকট্রনিক কন্ডাক্টর। বিদ্যুৎ পরিবাহী কাকে বলছে? যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে বিদ্যুৎ পরিবাহী বলা হয়। যেমন ধাতু, গ্রাফাইট, যে কোনো ধরনের গলিত লবণ, লবণের দ্রবণ, অ্যাসিড এবং ক্ষারের দ্রবণ, এগুলো সবগুলো হচ্ছে বিদ্যুৎ পরিবাহী উদাহরণ। বিদ্যুৎ পরিবহনের উপর কৌশলের উপর ভিত্তি করে বিদ্যুৎ পরিবাহী সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। আমরা দেখলাম যে তড়িৎ পরিবাহী এবং তড়িৎ পরিবাহী তাকেই বলছে যে বিদ্যুৎ পরিবহন করতে পারছে। তো বিদ্যুৎ পরিবাহীর মধ্যে
এদেরকে যদি আমরা ভাগ করি যে বিদ্যুৎ পরিবাহী কয় প্রকার, তাহলে আমরা পাচ্ছি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, আর একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী পাচ্ছি। অর্থাৎ তড়িতের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হওয়া, আবার দেখা যায় ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হওয়ার দুইটা অংশ পাই। একটা হচ্ছে আমাদের ইলেকট্রনীয় পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। ইলেকট্রনের মধ্যে যেসব পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় সেসব পরিবাহীকে বলা হয় ইলেকট্রনীয় পরিবাহী। তো আমরা দেখেছি যে ধাতুর মধ্যে ধাতব বন্ধন থাকে, এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকে। তোমরা খেয়াল করবে রাসায়নিক বন্ধন অধ্যায়ে যখন আমরা ধাতব বন্ধন পড়েছিলাম সেখানে কিন্তু ইলেকট্রনের প্রবাহের কথা বলা হয়েছে, এবং যে মুক্ত ইলেকট্রনগুলো ধাতুতে থাকে এরাই আসলে নিরবিচ্ছিন্নভাবে ধাতব বন্ধনে বিদ্যুৎ পরিবহনে সাহায্য করে। গ্রাফাইটও দেখা যায় মুক্ত ইলেকট্রন থাকে, এ সকল পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রনে বিদ্যুৎ পরিবাহিত হয়। সকল পরিবাহীকে ইলেকট্রনীয় পরিবাহী, অর্থাৎ যারাই বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে আমরা বলি ইলেকট্রনীয় পরিবাহী। অর্থাৎ বিদ্যুতের পরিবহন মানেই সেখানে ইলেকট্রন থাকতে হবে, এবং খেয়াল করবে বিদ্যুৎ যেদিকে প্রবাহিত হবে ইলেকট্রন তার বিপরীত দিকে প্রবাহিত হবে। অর্থাৎ ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে বিদ্যুৎ তার বিপরীত দিকে। ইলেকট্রন এবং বিদ্যুতের প্রবাহের পথ সম্পূর্ণ বিপরীত, একই নয় কিন্তু একে অন্যের পরিপূরক। অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ তৈরি না হলে কখনোই বিদ্যুৎ প্রবাহ তৈরি হবে না, কিন্তু এদের প্রবাহের রাস্তাটা আলাদা। যেমন হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে আমরা লোহার কথা বলতে পারি, কপার, নিকেল, গ্রাফাইট, এগুলো সবগুলি হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। এরপর আসো তড়িৎ বিশ্লেষ্য। বিদ্যুৎ পরিবাহীকে দুইটা ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী আর একটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য। আর তড়িৎ রাসায়নিক কোষকে আমরা ভাগ করেছিলাম তড়িৎ বিশ্লেষ্য কোষ আর গ্যালভানিক কোষ। তো তড়িৎ বিশ্লেষ্য বিদ্যুৎ পরিবাহীর যেই দুটা প্রকারভেদের মধ্যে একটি, এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তীব্র আর একটা হচ্ছে মৃদু। যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে খুব তাড়াতাড়ি দ্রবীভূত হয়ে যায়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাদেরকেই বলবো যারা আসলে দ্রবণে গেলে তড়িতের প্রবাহে গেলে খুব তাড়াতাড়ি বিয়োজিত হয়ে যায়, সেগুলোকে বলা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আবার যেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়াকে যখন দ্রবণে নিয়ে যাওয়া হচ্ছে, তড়িতের প্রবাহ দেওয়া হচ্ছে, তারপরেও এদের যেই বিশ্লেষণের হার বা আয়নিত হওয়ার হারটা তুলনামূলকভাবে কম থাকে, তাদেরকে বলা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য উদাহরণগুলো যদি আমরা খেয়াল করি সেখানে দেখবে সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি। এবং মৃদু তড়িৎ বিশ্লেষে সাধারণত পানি, ইথানোয়িক অ্যাসিড ইত্যাদি। অর্থাৎ সবল অ্যাসিডগুলো সবগুলোই হচ্ছে তীব্র, সবল অ্যাসিড এবং সবল ক্ষার, শক্তিশালী যে লবণগুলো আছে সেগুলো সবগুলোই হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর যে অ্যাসিডগুলো স্বাভাবিকভাবে দুর্বল হয়ে থাকে বা আয়নিত হতে সম্পূর্ণভাবে আয়নিত হয় না, আংশিক আয়নিত বা বিয়োজিত হয়, সেই দুর্বল অ্যাসিডগুলোকে বা দুর্বল যেই যৌগগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এবার আমরা দেখব তড়িৎ দ্বার সম্পর্কে। দুটো নতুন শব্দ পাচ্ছি, ক্যাথোড এবং অ্যানোড। তড়িৎ দ্বার কাকে বলে? তড়িৎ দ্বার হচ্ছে যখন তড়িৎ রাসায়নিক কোষে কোনো একটা দ্রবণ দ্রবীভূত অবস্থায় থাকে, তড়িৎ বিশ্লেষ্য একটা পাত্রে আমরা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নিব, এই দ্রবণের মধ্যে আমি তড়িৎ বিশ্লেষ্যের দুইটা ইলেকট্রনীয় পরিবাহী অর্থাৎ ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয়। এই গ্রাফাইট দণ্ডগুলোকেই বলা হচ্ছে তড়িৎ দ্বার। এর মধ্যে একটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, একটা হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। এই তড়িৎ দ্বারগুলোতে পরবর্তীতে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। কিছু বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া বিদ্যুতের রূপান্তর অথবা বিদ্যুৎ থেকে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে ক্যাথোড এবং অ্যানোড তড়িৎদ্বার দুটা। তো ক্যাথোড সাধারণত হয় ঋণাত্মক চার্জ বিশিষ্ট, অ্যানোড হয় ধনাত্মক চার্জ বিশিষ্ট। ঋণাত্মক চার্জ বিশিষ্ট হওয়ার কারণে আমার দ্রবণে থাকা ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে আকৃষ্ট হয়, আর ধনাত্মক চার্জ বিশিষ্ট হওয়ার কারণে আমার দ্রবণে থাকা অ্যানায়নগুলো অ্যানোডের দিকে আকৃষ্ট হয়। খেয়াল করবে ক্যাথোডের সাথে ক্যাটায়ন, অ্যানোডের সাথে অ্যানায়ন। তাই বলে ক্যাথোড কিন্তু ধনাত্মক চার্জ বিশিষ্ট নয়, ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। কিন্তু ক্যাথোড ঋণাত্মক চার্জ বিশিষ্ট, যেহেতু বিপরীতধর্মী আয়নের আকর্ষণ বেশি থাকে, ক্যাথোডের দিকে ধনাত্মক আয়নগুলো ধাবিত হয় আর অ্যানোডের দিকে ঋণাত্মক আয়নগুলো ধাবিত হয়। আমরা এখন একটু তড়িৎ বিশ্লেষ্য কোষের সেট আপটা একটু দেখব। দেখো তড়িৎ বিশ্লেষ্য কোষ, এই যে পাত্রটা নিয়েছি এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, সম্পূর্ণ ব্যবস্থাটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ বা তড়িৎ বিশ্লেষণ কোষ। তড়িৎ বিশ্লেষণ কোষে আমি কি করব? তড়িৎ বিশ্লেষণ কোষে আমি তড়িৎ বিশ্লেষণ করব। তড়িৎ বিশ্লেষণ করার জন্য আমি একটা পাত্র নিয়েছি, তড়িৎ বিশ্লেষ্য পাত্র।
এবং এই পাত্রের মধ্যে আমি আমার যেই দ্রবণটা ছিল সেটা দ্রবণটা কোনো লবণ হতে পারে, লবণের সাথে পানির দ্রবণ হতে পারে, বা চিনির সাথে পানির দ্রবণ হতে পারে, যে কোনো ধরনের একটা বিগলিত দ্রবণ নিয়েছি, অর্থাৎ একটা দ্রবণ নিতে হবে আমাকে। নেওয়ার পরে আমি অ্যানোড, যে তড়িৎদ্বারগুলোর কথা বললাম, সে অ্যানোড এবং ক্যাথোডের অবস্থান নিতে হবে। দুইটা গ্রাফাইট দণ্ড আমি দিলাম, এর মধ্যে অ্যানোড হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্লাস ভিই, আর ক্যাথোড হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। এবং অ্যানোড থেকে বের হওয়া একটা তার এবং ক্যাথোড থেকে বের হওয়া একটা তার একটা ব্যাটারি, এই চিহ্নটা হচ্ছে একটা ব্যাটারির চিহ্ন। খেয়াল করবে ব্যাটারির এই চিহ্নটা সাধারণত আমরা বিভিন্ন ধরনের, যেমন অ্যানোডকে বোঝানোর জন্য প্লাস দিয়ে, ব্যাটারির সাইনটা হচ্ছে এই জিনিসটা। এখন এখানে একটা ব্যাটারি তো আঁকা সম্ভব নয়, তাহলে ব্যাটারিকে আমরা একটা কিছু সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করব। কারণ আমরা যখন বিভিন্ন ধরনের গবেষণার কাজগুলোতে বড় বড় যন্ত্র ব্যবহার করা হয় বিভিন্ন সময়, তো এই যন্ত্রগুলোকে কিছু একটা সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়, যাতে চিহ্নটা দেখেই আমরা বলতে পারি যে আসলে কোন ধরনের যন্ত্রটা ব্যবহার করা হয়েছে। তো এটা হলো ব্যাটারির সাংকেতিক চিহ্ন। দেখো অ্যানোড থেকে একটা তার আর ক্যাথোড থেকে একটা তার ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হবে। তাহলে ব্যাটারির এই ধনাত্মক অংশটা ব্যাটারির ঋণাত্মক অংশের সাথে, আর ক্যাথোডটা তৈরি হচ্ছে ব্যাটারিটি ধনাত্মক অংশের সাথে যুক্ত হবে, বিপরীত প্রান্তের সাথে যুক্ত হবে। আমার দ্রবণে যদি আমি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিই, তাহলে সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস আয়ন তৈরি করবে। এর ফলে দেখা যাবে যেহেতু অ্যানোড ধনাত্মক চার্জ বিশিষ্ট, ওর দিকে এই ক্লোরাইড আয়নটা, যেটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট, সেটা আকর্ষিত হবে। আর ক্যাথোড যেহেতু ঋণাত্মক আধান বিশিষ্ট, এর দিকে আমার দ্রবণের সোডিয়াম প্লাস আয়নটা ধাবিত হবে। এটা হলো স্বাভাবিক নিয়ম। এটা হলো আমাদের তড়িৎ বিশ্লেষণের সেই কোর্স। এখন কথা হলো, যদি কোনো কারণে আমার দ্রবণে একাধিক আয়ন থাকে, যেমন আমি যেহেতু পানিতে দ্রবীভূত করছি, তাহলে পানির হাইড্রোজেন প্লাস এবং OH মাইনাস আয়নটাও কিন্তু দ্রবণে রয়েছে। সেক্ষেত্রে সোডিয়াম প্লাস এবং হাইড্রোজেন প্লাসের মধ্যে কোনটা ক্যাথোডে আগে যাবে এবং ক্যাথোডে গিয়ে তার কাজ কী হবে? ক্যাথোডে গিয়ে সেই ইলেকট্রন, ক্যাথোড থেকে সেই ইলেকট্রন নিবে এবং অ্যানোডে গিয়ে সেই অ্যানোডকে ইলেকট্রন দেবে। কারণ ক্যাথোড যেহেতু ঋণাত্মক চার্জ বিশিষ্ট, তার মানে এখানে অনেক ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রন এবং সোডিয়ামের ইলেকট্রন ঘাটতি রয়েছে, সেই ইলেকট্রন গ্রহণ করবে। আর অ্যানোডে গিয়ে সেখানে আসলে ইলেকট্রন, যেহেতু সে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, তার অতিরিক্ত ইলেকট্রন রয়েছে, সেই অতিরিক্ত ইলেকট্রনটা সে এখানে ছেড়ে দেবে। অর্থাৎ অ্যানোডে হবে জারণ প্রক্রিয়া এবং ক্যাথোডে হবে বিজারণ প্রক্রিয়া। জারণ মানে কি? জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দিবে। আর বিজারণ মানেই হচ্ছে ইলেকট্রনের গ্রহণ। এই লাইনটা একটু খাতায় লিখে রাখো, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, যেটার কারণে আসলে পরীক্ষার সময় বিভিন্ন ধরনের কনফিউশনে তৈরি হয়। যখন তোমরা পড়তে গেলে এই জিনিসগুলো বুঝবে। তাহলে আমাদের অ্যানোডে সাধারণত কী বিক্রিয়া হয়? অ্যানোডে হয় জারণ বিক্রিয়া, যেখানে ইলেকট্রনের ত্যাগ হয়। ইলেকট্রন তারাই ত্যাগ করতে পারবে যাদের অনেক বেশি ইলেকট্রন থাকবে। ঋণাত্মক চার্জ মানেই হচ্ছে তার প্রয়োজনের অতিরিক্ত একটা ইলেকট্রন সে গ্রহণ করেছিল, অতিরিক্ত ইলেকট্রন তার আছে। তাহলে অ্যানায়নগুলো গিয়ে অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রনের জারণ বিক্রিয়া ঘটবে। অপরদিকে ক্যাটায়নের মানি হচ্ছে ধনাত্মক চার্জ। ধনাত্মক চার্জ মানি হচ্ছে সে তার সর্বোপস্থিত স্তরে একটি, দুটি বা তিনটি ইলেকট্রন কিন্তু ত্যাগ করে দিয়েছে, তার মানে তার ইলেকট্রনের ঘাটতি রয়েছে। আর ক্যাথোড হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, অর্থাৎ ইলেকট্রন, ক্যাথোড দণ্ডে অনেক ইলেকট্রন রয়েছে, সেখান থেকে সোডিয়াম প্লাস ইলেকট্রন গ্রহণ করবে। যেহেতু ইলেকট্রনের গ্রহণ করবে, ক্যাথোডে হবে বিজারণ, এবং অ্যানোডে যেহেতু ইলেকট্রনের ছাড়ন ঘটবে, সেখানে হবে জারণ। তাহলে জারণ মানেই হচ্ছে ছাড়ন এবং বিজারণ মানেই হচ্ছে গ্রহণ। এই হলো আমাদের তড়িৎ বিশ্লেষণ কোষ। এখন যেটা বলছিলাম, যদি একাধিক ক্যাটায়ন এবং একাধিক অ্যানায়ন থাকে, সেক্ষেত্রে আমি কিভাবে কোন জিনিসটা মাথায় রেখে কোনটা আগে জারিত হবে, বা কোন ক্যাটায়নটা আগে বিজারিত হবে, বা কোন অ্যানায়নটা আগে জারিত হবে, সেটা সম্পর্কে আমি কিভাবে ধারণা করব। তো সেই জিনিসটা আসলে তিনটা বিষয়ের উপর নির্ভর করে। আমরা একটু দেখি। এক নম্বর হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ মুক্ত হবার প্রবণতা, অর্থাৎ কোন ক্যাটায়ন বা কোন অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতাটা বেশি, সেটার উপর নির্ভর করছে। 2 নম্বর নির্ভর করছে ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার উপর। ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার মধ্যে যেটার ঘনমাত্রা বেশি হবে, সেটাই আসলে আগে চার্জিত হবে, আগে আমাদের ইলেকট্রন ত্যাগ করবে অথবা গ্রহণ করবে। তারপর তড়িৎদ্বারের প্রকৃতি, আমি কি ধরনের তড়িৎদ্বার ব্যবহার করছি, সেটা কি গ্রাফাইট দণ্ড, নাকি সেটা তামার কোনো দণ্ড, বা
তামার দণ্ড হতে পারে। তো যেই দণ্ডটা আমি ব্যবহার করছি সেটা আসলে কী দিয়ে তৈরি সেটার উপর ভিত্তি করেও, অর্থাৎ তড়িৎদ্বারের প্রকৃতিটার উপর ভিত্তি করেও আমরা এর প্রকারভেদ দেখতে পারি। ক্যাটায়ন এবং অ্যানয়নের চার্জমুক্ত হবার প্রবণতার জন্য একটা তড়িৎ রাসায়নিক সারি আছে, যে সারিটা দেখে তোমরা আসলে সুন্দর ধারণা পাবে যে কোন ক্যাটায়ন বা অ্যানয়নটি আগে চার্জিত হবে। জি, ক্যাটায়ন এবং যেটা বলছিলাম যে ক্যাটায়ন এবং অ্যানয়নের একটা তড়িৎ রাসায়নিক সারি আছে। তো এই সারির মধ্যে দেখা যায় এখানে যে কোনো দুইটা, ধরো অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে এই দুইটার মধ্যে অ্যালুমিনিয়াম আয়নটা জিঙ্কের উপরে অবস্থান করছে। তো উপরে যেই ধাতুগুলো অবস্থান করছে বা যেই ক্যাটায়ন বা যেই অ্যানায়নটা অবস্থান করছে এরা অনেক সক্রিয় এবং নিচেরগুলো কম সক্রিয়। তার সেই তুলনায় যদি আমরা দেখি তাহলে উপরের দিকেরগুলো হচ্ছে সক্রিয়, নিচের দিকেরগুলো কম সক্রিয়। তো সক্রিয় হওয়ার বৈশিষ্ট্য কি, যে আয়নটা যে নিচের দিকে অবস্থিত, আয়নের মধ্যে যে আয়নটা নিচের দিকে অবস্থিত হবে সেটা আসলে ইলেকট্রন গ্রহণ করে আগে চার্জমুক্ত হবে, অর্থাৎ আগে বিজারিত হবে। যদি একটু সোডিয়াম প্লাস এবং হাইড্রোজেনের মধ্যে যদি চিন্তা করি, দেখো এখানে হাইড্রোজেন প্লাস আছে আর উপরের দিকে আছে সোডিয়াম প্লাস, এই দুইটার মধ্যে যদি কথা বলি, আমরা যেহেতু বলছিলাম যে লবণকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি তাহলে পানির হাইড্রোজেন প্লাস এবং খাদ্য লবণের সোডিয়াম প্লাস দুইটা ক্যাটায়ন পাচ্ছি। এই দুইটা ক্যাটায়নের মধ্যে কোনটা আগে চার্জিত হবে? যেহেতু হাইড্রোজেন প্লাস একদম সারির নিচের দিকে অবস্থিত, এই কারণে সোডিয়াম প্লাসের তুলনায় হাইড্রোজেন প্লাসটা আগে, যেহেতু কম সক্রিয়, এটা আগে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হয়ে যাবে, অর্থাৎ আগে বিজারিত হবে, আর সোডিয়ামটা হবে পরে। সেইভাবে নাইট্রেট এবং ধরো ক্লোরাইড এবং হাইড্রোক্সাইড, এই দুটার মধ্যে হাইড্রোক্সাইডের আগে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা ক্যাটায়নের দিকে ধাবিত হবে, যে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা কাজ করবে, ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হয়ে আগেই বিজারিত হয়ে যাবে। তো আমাদের যেই জিনিস তাহলে আমরা দেখলাম যে তড়িৎ রাসায়নিক বিশ্লেষণের সময় দ্রবণে যখন একাধিক আয়ন থাকবে, ক্যাটায়নগুলো থাকে, ক্যাটায়নের মধ্যে কোনটা আগে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে, কোনটা পরে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে, এর উপর ভিত্তি করে আসলে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোকে একটা সারণীতে সাজানো হয়েছে। এই সারণীর উপরের দিকে যে ধাতুগুলো বা ক্যাটায়নগুলো বা অ্যানায়নগুলো আছে এরা অধিক সক্রিয়, নিচের দিকেরগুলো হচ্ছে কম সক্রিয়। এবং দেখা যায় নিচের দিকের যেহেতু কম সক্রিয়, এরাই আসলে খুব দ্রুত ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে, অর্থাৎ বিজারিত হবে। ক্যাটায়নগুলো যেহেতু ক্যাথোডের দিকে যাচ্ছে, ক্যাথোড হচ্ছে ঋণাত্মক চার্জ বিষয়টা, ওখানে গিয়ে তারা ইলেকট্রন গ্রহণ করবে, কারণ ক্যাটায়ন মানেই হচ্ছে ইলেকট্রনের ঘাটতি রয়েছে। আমরা তিনটা বিষয় বললাম যে একটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার উপর ভিত্তি করে, আরেকটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জমুক্ত হওয়ার প্রবণতা, যেটা তড়িৎ রাসায়নিক সারণীটা দেখে আমাদের বলতে হবে। তো এখান থেকে যেটা আমাদের করতে হবে, এই সারণীর এই সিকোয়েন্সটা আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, যাতে পরীক্ষায় যে কোনো ধরনের লবণের তড়িৎ বিশ্লেষণ যদি তোমাকে করতে দেওয়া হয়, সেক্ষেত্রে কোনটা ক্যাটায়নে আগে যাবে, ক্যাথোডে আগে যাবে, কোন অ্যানায়নটা অ্যানোডে আগে যাবে, সেটা সম্পর্কে যাতে তুমি সুন্দরভাবে ব্যাখ্যাটা লিখতে পারো। কারণ তড়িৎ বিশ্লেষণের কৌশলটা সবগুলো বিক্রিয়ার ক্ষেত্রে মোটামুটি একই, শুধুমাত্র আমি যে পদার্থটা বা তড়িৎ বিশ্লেষণটা ব্যবহার করছি এর মধ্যে কি কি আয়ন রয়েছে তার উপর ভিত্তি করে বিক্রিয়াগুলো পার্থক্য হবে, আর হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি এবং ঘনমাত্রার উপর। এখন তড়িৎ বিশ্লেষণ যে কোষগুলো আছে সেগুলো অনেকগুলো কোষ নিয়ে আলোচনা করা আছে বইয়ে, সেটার উপর আমি আলাদা কিছু ক্লাস নিব। আজকে আমরা শুধুমাত্র কি কি পড়তে হবে সেটা একটু জেনে নিই। যেমন সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ থেকে ক্লোরিন গ্যাস শনাক্তকরণ, আমাদেরকে এটা খুব ভালোভাবে চিত্রসহ পড়তে হবে। গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ হলে কী ধরনের বিক্রিয়া ক্যাথোড এবং অ্যানোড হয় সেটা দেখতে হবে চিত্রসহ। বিশুদ্ধ পানি তড়িৎ বিশ্লেষণ হলে সেটা কিভাবে আমি বিক্রিয়া সহকারে চিত্র সহকারে লিখব সেটা দেখব। ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন কাকে বলে এবং এটার প্রক্রিয়াটাও দেখব। সেই সাথে আমরা পড়ব ডেনিয়েল সেল বা গ্যালভানিক সেল এবং ড্রাই সেল বা শুষ্ক কোষ সম্পর্কে আমরা পড়ব, এবং তড়িৎ কোষগুলোর ব্যবহারের ফলে আমাদের পরিবেশের এবং স্বাস্থ্যের কী ঝুঁকি হচ্ছে এবং এর কী কী ধরনের ব্যবহারগুলো রয়েছে সেগুলোও আমরা অবশ্যই পড়ে নিব। তো তড়িৎ বিশ্লেষণ কোষ সম্পর্কিত যে কাজগুলো তোমরা সামনে পাবে, সেখানে আমরা যে পয়েন্টগুলো পড়তে বলেছি সেগুলো একটু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব চিত্রসহ। তো এর আগে যেটা কাজ হবে তোমাদের, তোমরা একটু যেই টপিকসগুলো আমি বললাম এই টপিকসগুলো একটু
সংজ্ঞাগুলো অবশ্যই পড়বে এবং সেই সাথে যে তড়িৎ বিশ্লেষণ কৌশলগুলোর কথা বললাম সেই কৌশলগুলো বুঝো আর না বুঝো একটু রিডিং পড়ার চেষ্টা করবে। একটু রিডিং পড়লে দেখবে তোমার অনেক কিছুই নিজে বুঝতে পারছো। আর পরবর্তীতে ক্লাসটা দেখলে এবং ক্লাসের কথাগুলো যদি একটু ফলো করো তাহলে কিছুটা হলেও উপকার হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।